স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি। আজ এখনও ছাত্র জনতাকে দেখা না গেলেও ছিলেন উৎসুক কিছু মানুষ। তারা বলেন ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে, এখন একটি নতুন বাংলাদেশ দেখতে চান তারা। বলেন কেউ স্বৈরাচারী আচরণ করলে তার পরিণতি একই হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে আর কোনো উস্কানিমূলক কথাবার্তা না বলার আহ্বান জানান তারা। শুক্রবার সকালে এক্সকাভেটর ও বুলডোজার দেখা যায়নি ধানমন্ডি ৩২ নম্বরে, তবে বাড়িটির ভাঙা অংশের রড কেটে নিয়ে যেতে দেখা যায় রিকশা চালক শ্রমিকদের। বাড়িটির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মব কালচার দেখা যাচ্ছে তা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বলা হয়, ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলেও জানানো হয় ওই বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধি দল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে শুরু হয়ে অনুষ্ঠান চলে ৭ ঘণ্টা। ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় ওই অনুষ্ঠানে। প্রাতরাশ এবং নৈশভোজে অংশ নেন তারা। বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ৭ দফা দাবি আদায়ের সমাবেশ চলছে। শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি চলে। এ সময় আন্দোলনকারীরা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন, ৫০% মহার্ঘ ভাতা, ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য জানুয়ারিতেই কার্যকরের দাবি করেন। এছাড়া যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন গঠন করার কথা জানান। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে লালপুর রেল লাইন এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মামুন ফতুল্লা এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, রাত ২টায় ইট বালু লোড আনলোড করে বাসায় ফেরেন মামুন। ভোর ৪:৫টায় তাকে বাসা থেকে ডেকে নেয় কয়েকজন ব্যক্তি। এরপর হঠাৎ গুলি করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। গণমাধ্যমকে স্বাধীন দেখতে চায় ৬৭.৬৭% মানুষ। নিরপেক্ষ বা পক্ষপাতহীন দেখতে আগ্রহী ৫৯.৯৪%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে উঠে এসেছে এই তথ্য। বৃহস্পতিবার গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে জরিপের ফলাফল সংবাদ মাধ্যমকে জানানো হয়।
জরিপে বলা হয় মানুষ মুদ্রিত সংবাদপত্রের চেয়ে মুঠোফোনের সংবাদ পাঠে ঝুঁকছেন বেশি। ছাপা সংবাদপত্রের আগ্রহ কমলেও মানুষের মধ্যে টেলিভিশন দেখার আগ্রহ রয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে 17.29% উত্তরদাতা মনে করছেন দেশের সংবাদ মাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। অন্যদিকে 15.31% বলেছেন দেশের সংবাদ মাধ্যম কোনোভাবেই স্বাধীন নয়। বিবিএস জানিয়েছে এই জরিপের মাধ্যমে দেশে গণমাধ্যমের বিস্তার, মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তন, গণমাধ্যমের উপর মানুষের আস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মানে পাঠক দর্শনার্থীতে জমজমাট অমর একুশে বইমেলা। বিক্রয়কর্মী, প্রকাশক ও লেখকদের জন্য ব্যস্ততার দিন। দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ রয়েছে প্রাণবন্ত। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, এবারের বইমেলার প্রথম শুক্রবার শিশু প্রহরে শিশুদের উপস্থিতি, ক্ষুদে পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সামিয়া। শুক্রবারের প্রথম যে শিশু প্রহর এবারের বইমেলার মূল আকর্ষণ। সিসিমপুর থাকে প্রতি বছর, তবে এবছর সিসিমপুর না থাকায় বাচ্চাদের ভীষণ মন খারাপ। আপনি দেখতে পাচ্ছেন, তবে শিশুদের উপস্থিতি কিন্তু অনেক বলা যায়, যেহেতু প্রতি বছর একটা আকর্ষণ থাকে। সিসিমপুরের শিকু, হালুম এদের সাথে কিন্তু নেচে গেয়ে একটা যে সময় ব্যস্ততার সময় পার করেন, সেই সময়টার কারণেই কিন্তু সকাল 11টায় মেলার গেট খুললো। 11টার আগে থেকে কিন্তু বাচ্চাদের ভিড় জমতে থাকে। সেই সাথে অভিভাবক যারা আছেন তাদেরও কিন্তু আমরা উপস্থিতি বেশ দেখতে পাচ্ছি, বলা যায় উপস্থিতি সকাল থেকেই বলার মতো। আর অভিভাবক যারা আছেন তারা কিন্তু এবার ভেবেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে বইমেলায় শিশুদের যে আয়োজনটা থাকে আকর্ষণ, সেটা হয়তো আরো ভিন্নভাবে করবে। কিন্তু এখানে এসে যে দেখতে পেয়েছেন যে আসলে শিশুদের জন্য তেমন কোনো আয়োজনই নেই, শুধুমাত্র বুক স্টল ছাড়া। তো অভিভাবকরা বলছেন যে এইসব শিশুদেরকে কিন্তু উদ্বুদ্ধ করতে হয়, আকর্ষণ করতে হয়। তো সেই আকর্ষণটা ছিল সিসিমপুর, যার জায়গা থেকে এবারে একটু ভাটা পড়েছে। তবে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা বিভিন্ন রঙিন রঙিন বইয়ের মলাট দেখে কিন্তু তারা উচ্ছ্বাস এবং খুশি প্রকাশ করছে। আমরা যদি একটু কথা বলি একজন শিশুর সাথে, যে তোমার কেমন লাগছে এবার সিসিমপুর দেখতে পেয়েছো? না, ভালো লাগছে। ধন্যবাদ। আসলে সামিয়া, বাচ্চারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, অভিভাবকরা জানিয়েছেন, আর বই পড়ার যে অভ্যাস সেটা কিন্তু গড়ার কারণে সেটাকে উদ্বুদ্ধ করতেই এই শিশুদের শিশু প্রহরের আয়োজন। সামিয়া, এই ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মায়ের ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে তখন উত্তাল রাজধানী ঢাকা। তার ঢেউ লেগেছে দেশের নানা জায়গায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে রাজধানীর আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে খুলনায় মিছিল করেন শিক্ষার্থীরা। সেই মিছিলের আয়োজন আজও স্মৃতির পাতায় উজ্জ্বল বেগম মাজেদা আলীর। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীতে বের করা হয় মিছিল। সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। রাজপথে ঝরে রক্ত, তাজা প্রাণ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই খবর দেরিতে পৌঁছায় খুলনায়। তবে খবর পৌঁছানোর পরপরই ছাত্রীদের সংগঠিত করে হত্যার প্রতিবাদ ও দাবি আদায়ে মিছিলের আয়োজন করেন বেগম মাজেদা আলী। আমাদের মিছিলটা হয়েছিল পিটিআই মোড় থেকে সোজা একদম একেবারে এই বাংলাদেশ ব্যাংকের এই মোড় পর্যন্ত। এত লম্বা হয়েছিল। তখন মিছিল হতো দুজন দুজন করে। পুলিশ দেখলাম ওই যশোর রোডে আসার পরে মাঝে মাঝে ওই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল, আর মাঝে মাঝে ওই যে গরানের কাঠির সঙ্গে যে পোস্টার, সেটা নিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতা পেরিয়েই প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হয়। গেট দিয়ে বেরোনো তো খুব মুশকিল। পিছনে ময়লা নেওয়ার একটা পথ ছিল, সেই পথ দিয়ে আমাদের মেয়েরা ওই পোস্টার ব্যানার নিয়ে বেরোয়েছে, হোস্টেলের মেয়েরা। 1952 সালের মাতৃভাষার সংগ্রাম, তারপর অনেক সময় পেরিয়ে আসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধেও নানাভাবে ভূমিকা রাখেন মাজেদা বেগম। দেশ স্বাধীনের পর নারী মুক্তিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের জন্য অবৈধ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি ফ্যাক্ট শিটে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা অনুযায়ী আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে তদন্তে আইসিসিকে সাহায্যকারী ব্যক্তি বা সংগঠনকে আর্থিক সহায়তা ও ভিসা অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসির সাম্প্রতিক পদক্ষেপগুলো আমেরিকানদের জন্য হয়রানিমূলক হয়ে উঠেছে। এছাড়া
ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সংগঠনটি বাধাগ্রস্ত করছে, পাশাপাশি ইসরায়েল বিরোধী দেশগুলোকে সহায়তা করছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। বিপিএল এর 11তম আসরের মেগা ফাইনাল আজ। বরিশালের ব্যাক টু ব্যাক নাকি চিটাগংয়ের প্রথম, কার হাতে উঠবে শিরোপা, সেই লড়াইয়ে মিরপুরের সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বরিশাল, কেননা অভিজ্ঞতার সাথে বিদেশিদের দাপট, সব দিক থেকেই এগিয়ে তামিমরা। ফাইনালের জন্য বরিশাল উড়িয়ে এনেছে জিমি নিশামকে। অন্যদিকে চিটাগংয়ে লোকাল পারফর্মার থাকলেও বিদেশি শক্তিমত্তায় বরিশাল থেকে পিছিয়ে দলটা। তাই শামীম পাটোয়ারি ও পারভেজ ইমনের দিকেই থাকবে মেইন স্পটলাইট। তবে এই ম্যাচে টস হবে অনেক ভাইটাল। টস জয়ী দলের ম্যাচ জয়েরও থাকবে প্রবল সম্ভাবনা। আবারও ফিফার নিষেধাজ্ঞায় পড়ল পাকিস্তান ফুটবল। যতদিন পর্যন্ত ফিফার সমস্ত সুপারিশ না মানা হবে ততদিন তাদের এই নিষেধাজ্ঞায় থাকতে হবে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ফিফা পাক সংবিধানের সংস্কার করার কথা বলেছে, যাতে স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচন হয়, কিন্তু তারা সেই সুপারিশ না মানায় পাকিস্তানের কোনো ফুটবল দলই আর আন্তর্জাতিক ক্ষেত্রে অংশ নিতে পারবে না। 2017 সাল থেকে এ নিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশন তৃতীয়বার ফিফার নিষেধাজ্ঞায় পড়ল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।